বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মানিকগঞ্জের সঙ্গে যে আলোচনা সেখানে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শুধু স্বাধীনতা নয়, স্বাধীনতার পর বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নতি করে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যেই স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেছিলেন। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যে জনগণের কল্যাণ হয়, জনগণের মঙ্গল হয়, সেটা আজ প্রমাণিত সত্য। আওয়ামী লীগ যতদিন ছিল দেশের উন্নয়ন ছিল, যখন নেই বাংলাদেশের মানুষ তখন কষ্ট ভোগ করেছে। হ্যাঁ, ক্ষমতা যারা হত্যার মধ্য দিয়ে দখল করেছে, কিছু মুষ্টিমেয় লোককে বিভিন্ন সুবিধা দিয়ে একটা এলিট শ্রেণী তৈরি করে তাদের উপর নির্ভর করেই ক্ষমতায় তারা থাকার চেষ্টা করেছে। জেনারেল জিয়াউর রহমান এই প্রক্রিয়া শুরু করে। এরপর থেকে তো জেনারেল এরশাদ, খালেদা জিয়া সকলেরকেই আমরা দেখেছি ওই একই চিত্র। আওয়ামী লীগ কিন্তু কখনোই ওই পিছনের দরজা দিয়ে বা চক্রান্ত করে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের ইতিহাস ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত ৮ বার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। সেই ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৫৬ সালে সরোয়ার্দী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, এবং এইভাবে একে একে যদি হিসাব করেন দেখবেন। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ বিশ্বাস করে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা। আওয়ামী লীগ বিশ্বাস করেন নারীর ক্ষমতায়ন। আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশের কোনো মানুষ অতি দরিদ্র হয়ে কষ্ট পাবে না। অন্তত তাদের একটা ঘর থাকবে, বাড়ি থাকবে, বেঁচে থাকার মতো অবলম্বন থাকবে। আমরা কিন্তু সেটাই করেছিলাম। ২০০৮ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সরকার গঠন করে বারবার বাধা এসেছে নির্বাচন যত না হতে পারে। এই বাধা কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল সেটা হয়তো তখন আপনাকে বুঝতে পারেননি, কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনারা জানতেও পেরেছেন। ২০২৪ সালের যে কোটা আন্দোলন, সেটা যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা, বা আমি আর রেহানা তখন একমাত্র বেঁচে গিয়েছিলাম, আমাদেরকে হত্যা করা, এটাই ছিল তো উদ্দেশ্য। তখন অনেকে বেঁচে ছাত্ররা আন্দোলন করছে, এ আর কি। ঘটনা কিন্তু তা ছিল না। কারণ আমি জানি ২০১৪ নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা আমি ওটা অতিক্রম করেছি। ২০১৮ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, সেটা অতিক্রম করে বাংলাদেশকে ২০২১ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করি, সেই ২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। অর্থাৎ বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ, তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে আসি। বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি সবাই সমান অধিকার ভোগ করেছে তার ধর্ম পালনের নিজ নিজ অধিকার তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছে। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেগুলি সামাল দিয়ে জঙ্গি সন্ত্রাস মুক্ত করে প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। কিন্তু আজকের বাংলাদেশটা কি? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা আসলো, তিনি কিন্তু এই জিনিসটা প্রকাশ করে ফেললেন। সে ডিপ স্টেটের কনস্পিরেসি, ইউএস এইড এর অর্থ এবং সোরস নামে একজন ধনকুবের, তাদের অর্থ দিয়ে, এবং তখন হিলারি এবং বাইডেন তাদের, অর্থাৎ বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যিনি মোটা টাকার ডোনেশন দিতেন, গ্রামীণ ব্যাংকের এমডি পদে ৬,০০০ টাকা বেতনে চাকরি করা লোকটা এত টাকা বাইরে কোথা থেকে পেল? যে মিলিয়ন মিলিয়ন ডলার
সেখানে ডোনেশন দিত। কই গ্রামীণ ব্যাংকে তো কোনো ডোনেশন দেয়নি, বা গ্রামীণ ব্যাংকে তো ১ পয়সাও দেয়নি। গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছে তো আমি ৪০০ কোটি টাকা। কিন্তু ডক্টর ইউনূস এমডি পদে চাকরি করেছে। কিন্তু সে তার মালিকানা দাবি করে সারা বিশ্বের মানুষকে ধোঁকা দিয়েছে। এবং আমেরিকার এজেন্ট হয়ে বিল ক্লিনটন, হিলারি ক্লিনটনের এজেন্ট হয়ে সে বাংলাদেশ ক্ষমতায় দখল করার চেষ্টা করেছে। ২০০৭ ব্যর্থ হয়েছিল। কিন্তু তার লোভ যায়নি। আর তার এই ক্ষমতার লোভের আগুনে আজকে সারা দেশ জ্বলে পুড়ে ছারখার। এবং আওয়ামী লীগকে শেষ করতে হবে, আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মী মেরে সাফ করে দেবে। এই হলো তাদের উদ্দেশ্য। আওয়ামী লীগ ভেসে আসা দল না। ১৯৪৯ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের মানুষের যতটুকু উন্নতি হয়েছে আওয়ামী লীগ সরকার এসেই তা করেছে। বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত রেখেছে, এটা মাত্র আওয়ামী লীগ সরকারই পেয়েছে। বাংলাদেশের উন্নয়ন একমাত্র আওয়ামী লীগই করতে পারে, আর কেউ পারে না। আমরা দেখলাম তো অনেক চেহারা, কিন্তু অত করতে পারেনি। এত বড় সাহস কোত্থেকে পায়? চিফ জাস্টিসের হাতে হাত কড়ি পরিয়েছে, শুধু তাই না, তার বিরুদ্ধে হত্যা মামলা। বিচার বিভাগের স্বাধীনতা কোথায়? যিনি চিফ জাস্টিস ছিলেন তাকে লাঠি সোঁটা নিয়ে, ইউনূসের বাহিনী নিয়ে, এই আসিফ নজরুল এর মধ্যে একজন, এদেরকে উস্কিয়ে দিয়ে তাকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, তাকে পদত্যাগে বাধ্য করেছে। এবং অন্যান্য জজদের যেভাবে বিদায় দিল, তাকে একটা পথ শিখিয়ে দিল, ভবিষ্যতে সেটাই করতে হবে। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ বিমানের টাকা আত্মসাৎ ছিল প্রায় ১০০ কোটি টাকা। তাই ২০০৮ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার, তখনই ধরা পড়ে এবং সেই লোককে সরিয়ে দেয়। সে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। তার নামে আছে ৫০০ কোটি টাকা আত্মসাৎ। তো সে আমাদের সবাই নামে, আমি, রেহানা, আমাদের পরিবার, জয়, পুতুল, ববি, টিউলিপ, রূপবতী, সবার নামে মামলা। আর আমি নাকি ৪০০ কোটি, কেউ ৪৪৮, কেউ ৪০০, আমরা ৪০০ ঘরে আছি আর কি। আমরা কি আত্মসাৎ করেছি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি ইউনূসকে এবং দুর্নীতি দমন কমিশনের ওই চেয়ারম্যানকে। এই যে মিথ্যা মামলা দিচ্ছে, একদিন তাকেও এর জবাবদিহি করতে হবে। তার বিরুদ্ধে মামলা হবে এবং সেও একদিন শাস্তি পায়। আল্লাহ বাঁচিয়ে রাখছেন বারবার, কিন্তু আজকে দেশের যে অবস্থা, সে আইনের শাসন নাই কোন রকম। আর বিচারপতি নিয়োগ সব জামাতের লোক, ইউনিভার্সিটিতে সব জামাত শিবিরের লোক, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোন তুলে দিয়েছে, যাদের গ্রামের পর গ্রাম নিয়ে জ্বালিয়েছে, আজকে তারা ক্ষমতায়। অবশ্যই ক্ষমতায় দেওয়া শুরু করেছিল ডক্টর মোহাম্মদ ইয়ে কি বলে, প্রথম করলো জিয়াউর রহমান, তারপরে এরশাদ, খালেদা জিয়া। এরাই তাদেরকে বসালো, ওই খুনিদেরকে আর কিলারদেরকে। আজকে আমার আপনারা দেখেছেন যে ৭১ মঞ্চ করা হয়েছে, আমাদের যেটা খান পান্না এবং ডক্টর কামাল হোসেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা, সেখানে হামলা। লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, তাকে গ্রেপ্তার করা হলো, শিক্ষককে গ্রেপ্তার করা হলো, সাংবাদিককে গ্রেপ্তার করা হলো। ওই সাংবাদিক, পান্না বা শিক্ষক এরা তো কোনো দল করে না, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেছে। মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করেছে, তাদের উপরে হামলা করা হলো। এমনকি কাদের সিদ্দিকী, সেও সভা করতে গেলে তাকেও। আর আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতা হত্যা, এ তো আছে, প্রত্যেকটা পার্টি অফিস আজকে ধ্বংস। কাজে আর সাংবাদিকদের লাশ তো প্রতিদিন পাওয়া যাচ্ছে, কেউ তো কথা বলতে পারবে না, লিখতে পারবে না। আওয়ামী লীগ আমলে যারা বলতো কথা বলতে পারে না, এখন কি কথা বলতে পারে? যা দেখে তা বলতে পারে না। আমাদের এখন সময় এসে গেছে। আমরা দেখলাম দেশ চালাতে ব্যর্থ একটা লোক সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করে আজকে বাংলাদেশের নারীদের ইজ্জত নাই। নারী বালিকা প্রতিনিয়ত তাদের ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে, কোনো বিচার কেউ পাবে না, কোনো বিচার পাবে না। আইনের শাসন নেই, কিচ্ছু নেই। মানুষের আজকে বলতে গেলে ঘরেও তার নিরাপদ নাই, যে কোনো সময় ঘরে ঢুকে যেতে পারে। কি আমরা সমন্বয়ক, আমরা অন্তর্মুখ বলে টলে লুটপাট করবে, লুটের মাল নিতে লজ্জা করে না।
তো এই লুটপাট করে নিয়ে আবার খুব গর্ব করে কথা বলে, ক্ষমতাও দখল করেছে চুরি করে, গর্ব করে কথা বলে। প্রত্যেকটা এলাকার ব্যাপক উন্নয়নে আওয়ামী লীগ, আর আজকে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এইভাবে এই দুঃশাসন চলতে পারে না। আজকে শুধু লাশ, যেখানে যাবেন লাশ, নদীতে লাশ, ঘরে লাশ, রাস্তায় লাশ, রাস্তাতে কুপিয়ে কুপিয়ে প্রকাশ্যে মেরে ফেলে, কারো কিছু বলার নেই। মাঠে লাশ, পুকুরে লাশ, নদীতে লাশ। আজকে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার, নির্যাতন চলছে, তাদের ঘর লুটপাট করা, নারীদের উপর অত্যাচার। মানে কত কথা বলবো। শ্রমিকরা আন্দোলন করতে গেল, বেতন চেয়ে গুলি করে মেরে ফেলে দিল। সেদিন আসলে এতে গুলি করে মারা গেল। ওরা কি করবে? পেটের দায়ে তাদের পথে নামা ছাড়া উপায় নাই। অথচ কোভিডের সময় আমি তাদের মজুরি নিজে দিয়ে দিয়েছি। আজকে ইপিজেড এর শ্রমিকদের উপর গুলি করে সেখানে হত্যা করে দিল। নীলফামারীতে, সৈয়দপুরের ইপিজেডে 50 জনের উপরে আহত। এমনকি একটা প্রতিবন্ধী, যার নাম সাইদ শেখ, বাক প্রতিবন্ধী, ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু সে আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। সেই কথা সে বললো কেন? জয় বাংলা বললো কেন? বলা মানে কি? তার আধো আধো কথা বেরোচ্ছে। সেই জন্য তাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে গেল ইউনূসের লোক। আপনারা চিন্তা করতে পারেন? একজন বয়স্ক বুড়ি গরিব মানুষ নদীর পাড়ে একটা ভাঙা ঘরে থাকে, সে বলছে আমি হাসিনার ভালোবাসি, তারে ভোট দেবো আমি আওয়ামী লীগের। সেই জন্য তাকে পিটিয়ে সেখানে মেরে ফেলে দিয়ে আসলো। এর কি কোনো বিচার আছে? এর কি কোনো সংবাদ আছে? কেউ এই সংবাদ দিতে পারবে? কার ঘাড়ে কয়টা মাথা আছে দেবে যে? ইউনূসের বাহিনীর ভয়ে সবাই এখন কেঁচো মানে হয়ে গোটায় গেছে। এখন এটাই বলবো, এখন আর তারা করতে পারে না। কাজে আমি এটুকু বলবো, এখন আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে এখন সক্রিয় হতে হবে। আজকে কবরে লাশ, গোয়ালন্দে নুরা পাগলার লাশ 14 দিন পর্যন্ত সেই লাশ কিন্তু কবরে ছিল। হঠাৎ সেই লাশ তুলে লাশের উপর লাঠি দিয়ে পেটানো, তারপরে আগুন দিয়ে সে লাশ মারা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। এরা কি মুসলমান? কোথাকার মুসলমান তারা, যে লাশ তুলে নিয়ে পুড়িয়ে ফেলে দেয়? মানে আমার কাছে সত্যি অবাক লাগে যে এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে কিভাবে নিয়ে যায়। গণপ্রতিনিধিত্ব, মানুষ হত্যা চলছেই। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে এটা আমার, যে সকলকে এক হচ্ছে। আজকে আমরা মানিকগঞ্জ একের সাথে কথা বললাম, দুটো উপজেলা সব, এই সব এলাকায় আমরা কি কি উন্নতি করেছি এটা তালিকা করে, এবং আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা এখানে উপস্থিত আছেন, উপজেলার নেতারা আছেন, চেয়ারম্যানরা আছেন। আপনাদের যা যা এলাকায় যে যে উন্নতি হয়েছে 1, 2, 3 করে সেগুলি লিখে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন, যে আওয়ামী লীগ আপনাদের জন্য এই কাজ করেছে। কারণ এদের মিথ্যা অপপ্রচার করে করে মানুষকে মানে অন্ধ করে দেয়। সেই জন্য এই কথাগুলি মানুষের কাছে পৌঁছাতে হবে, যে আওয়ামী লীগ আমলে কেমন ছিলেন। আজকে প্রত্যেকের যা যা আছে তাই নিয়ে নামতে হবে। ওই বারবার খালি নির্দেশ দেন, নির্দেশ দেন না, নির্দেশই দিচ্ছি। জনগণকে সাথে নিয়ে নামতে হবে, এবং এই ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদের উন্নয়নের সমস্ত তালিকা করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আরেকটি কাজ আমি চাই, যে আপনারা বক্তৃতায় বলেছেন, সেই জন্য যেখানে কত জনের বিরুদ্ধে কত মামলা আর কত আসামি, সেই তালিকা। এ পর্যন্ত আমাদের কত নেতাদেরকে হত্যা করেছে তার নামের তালিকা, এবং তার সাথে স্থান এবং সময় উল্লেখ থাকবে, তারিখ উল্লেখ থাকবে। মা বাবা ভাই বোন যাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই তালিকা, এই সমস্ত তালিকা ডাটাবেস করে সেটাগুলি আমাকে দিতে হবে। আমরা এই সব দিয়ে শ্বেতপত্র তৈরি করা শুরু করেছি। এই সমস্ত তথ্য প্রত্যেকটা এলাকা ভিত্তিক, কতজনের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, একবারে মানে কারো যদি সেই মাছের খামার থাকে
পোল্ট্রি ফার্ম থাকে, সবই নষ্ট করেছে। এই প্রত্যেকটা জিনিস উল্লেখ করতে হবে। উল্লেখ করে সেগুলি সমস্ত কত সম্পদ ধ্বংস হয়েছে সেগুলি সমস্ত উল্লেখ করে এই তালিকা তৈরি করে এটা আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে তো দেবেনই, কিন্তু এটা সেই তথ্যটা আমাদের কাছে পৌঁছে দিতে হবে। যাতে করে এই সমস্ত তথ্যগুলি আমরা এক জায়গায় করে এটা প্রচার করতে পারি, প্রকাশ করতে পারি এবং এই তথ্য থাকবে। আর যারা আপনাদের উপর জুলুম করেছে, যারা আমাদের নেতা কর্মীর উপর জুলুম করেছে, যারা আমার মায়ের গায়ে হাত দিয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বা অন্তঃসত্ত্বা মাকে গ্রেপ্তার করে থানায় বসেছে, ওদেরও ছবি আর চেহারা সংগ্রহ করে রাখতে হবে। প্রত্যেকটা ছবি চেহারা সংগ্রহ করে রাখতে হবে। যারা এই যে পুলিশ মেরে মেরে হত্যা করে ঝুলিয়েছে, তা বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, ওরা তো নিজেরাই বলছে কারা আগুন দিয়েছে। এই সব কটা গোপালগঞ্জে গুলি করে মানুষ হত্যা করলো। আর সেনাবাহিনীর কাছে প্রশ্ন, 5ই আগস্ট পর্যন্ত যারা ডিউটি করেছে, এটা তো সরকারি সিদ্ধান্তে ডিউটি করেছে, তাদেরকে নিয়ে আটকে রাখা, তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা, তাদেরকে পাসপোর্ট বাতিল, তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়। তো গোপালগঞ্জে যারা গুলি করলো এবং হুকুম দিল, সেপাই গুলি সে করে না, তাকে গালি দিয়ে বলছে গুলি করো কমান্ডিং অফিসার, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন নেওয়া হয়নি? 5-5টা মানুষকে ওখানে গুলি করে হত্যা করলো এবং আহত প্রায় কয়েকশো নেতাকর্মী আহত হয়েছে, কেউ হাত হারালো, পা হারালো। তারপর আবার তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে আসামি হাসপাতালে চিকিৎসা করতে পারে না, ঘরে ঘরে মামলা দিয়ে হয়রানি করে বেড়াচ্ছে। গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া এবং আমাদের কোটলিপাড়া সব থানার ওসিরা এবং ওই যে ডিসি সব এক হয়ে বাড়ি বাড়ি যে নির্যাতন, এটা শুধু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বলে না, সমস্ত জায়গায়। যারা এই নির্যাতন করছে তাদের সমস্ত তালিকা ঠিক রাখতে হবে, নাম ঠিকানা ঠিক করতে হবে। চাকরি করতে হবে না, ভবিষ্যতে তো করতে হবে। হ্যাঁ, আমরা ওরকম থানায় আগুনও দেওয়াবো না, আমরা পুড়িয়েও মারবো না। ন্যায় বিচার যাতে হয় সেই ব্যবস্থা করব। ওই ইনডেমনিটি থাকবে না। যারা অপরাধ করেছে, ইউনূস সাহেব তো ইনডেমনিটি দিয়েছে, ওই ইনডেমনিটি থাকবে না। ওই ইনডেমনিটি বাতিল হবে এবং প্রত্যেকের বিচার হবে। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছেন, তখন অবশ্যই এই বিচারগুলি আমরা করতে পারবো, এ বিশ্বাস আমার আছে। বাংলাদেশের জনগণই আমার পরিবার, বা বাংলাদেশের জনগণই আমার শক্তি, আমাদের আর কোনো শক্তি নেই। আমাদের বিরুদ্ধে দুর্নীতির হিসাব, এটা তো 2001 সালে শুরু করেছে খালেদা জিয়া, তার আগে এরশাদ, তার আগে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর দুর্নীতি খুঁজে বেরিয়েছে। তারপর তো ওয়ার্ল্ড ব্যাংক নিজেই নেমে গেল আমাদের দুর্নীতির খবর, তথ্য নিতে। আমরা তো দুর্নীতি করতে আসিনি, নিজেদের ভাগ্য করতে আসিনি। কি পেয়েছে তারা? কিছু করতে পেরেছে? আমি নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে দেখালাম। জাতির পিতা বলে গেছেন 7ই মার্চের ভাষণে, কেউ দাবায় রাখতে পারবে না, তাতে কেউ দাবায় রাখতে পারেনি, পারবে না। সেটা প্রমাণ করে নিজেদের অর্থে পদ্মা সেতু করে দেখালাম বিশ্বকে যে হ্যাঁ, আমরা কিন্তু পারি। বাংলাদেশের মতো একটা দেশে এত শক্তি, বাংলাদেশের মতো একটা দেশ এত দ্রুত উন্নতি, এই হিংসাটাই কাজে, এবং সেই হিংসাটাই আজকে হিংসার আগুনে জ্বালানো আমাদের দেশেরই একজন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা লিপ্সা। সে ওদের হাতের পুতুল হয়ে আজকে দেশকে ধ্বংস করেছে। কাজে তারও বিচার একদিন বাংলার মাটিতে হবে, এবং তার উপদেষ্টারা সবই তো বিদেশি পাসপোর্টধারী। কাজে আমি নেতাকর্মীদের বলবো যে আর ভয় ভীতি না, সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে, সেই সময় এসে গেছে। যার যা আছে তাই নিয়ে দাঁড়াতে হবে। জনগণ সাথে থাকলে ওই পাকিস্তানি মিলিটারিদেরও তো আমরা দেখেছি, আর বাংলাদেশেও দেখেছি। কাজে সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মানিকগঞ্জের একের সকল নেতা কর্মীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।